Hey everyone. আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফিনল্যান্ডের ডিপোর্টেশন রেট নিয়ে। এর আগে আমি ভিডিওতে বলছিলাম ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিটের রেশিওটা কেমন সেটা নিয়ে। আজকে হচ্ছে ডিপোর্টেশন নিয়ে। বেসিক্যালি আপনাদেরকে জানতে হবে যে ডিপোর্টেশনটা আসলে কি। ডিপোর্টেশনটা হচ্ছে নর্মালি যে আপনি ফিনল্যান্ডে আছেন, আপনার রেসিডেন্স পারমিট আছে, বাট কোনো একটা কারণে ফিনিশ গভর্নমেন্ট আপনাকে সে দেশে আর রাখতে চাচ্ছে না, ফোর্সফুলি আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে, এটাই বেসিক্যালি ডিপোর্টেশন। সো আমি এইখানে 2020 থেকে 2026-এর এই মার্চ মাস পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্সটা অ্যাভেলেবেল আছে আমি সেটা নিয়েছি। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ব্লু কালার যেটা দেখতেছেন সেটা হচ্ছে টোটাল ডিপোর্টেশন, আর এখানে অরেঞ্জ কালার হচ্ছে যে বাংলাদেশীদের সংখ্যা আসলে কত ছিল। এখানে আসলে স্পেসিফিক্যালি বোঝার কোনো উপায় নাই যে এটা স্টুডেন্ট ছিল নাকি জেনারেল পাবলিক। সো আই গেস এটা বোথ স্টুডেন্ট অ্যান্ড জেনারেল পাবলিক মিলাই আর কি। 2020 সালে টোটাল 1714 জন ডিপোর্টেড হয়েছিল, যার মধ্যে 34 জন বাংলাদেশী ছিল। এরপরে 1327 জন, যার মধ্যে 19 জন বাংলাদেশী ছিল, মানে 2021-এ। 2022-এ হচ্ছে 1235 জন, যার মধ্যে 15 জন হচ্ছে বাংলাদেশী। 2023-এ 1259 জন, যার মধ্যে 18 জন হচ্ছে বাংলাদেশী। 2024-এ 2042 জন হচ্ছে টোটাল ডিপোর্টেড হয়েছিল, যার মধ্যে 90 জন বাংলাদেশী। এবং 2025-এ সবচেয়ে বেশি 2738 জন ডিপোর্টেড হয়েছিল, যার মধ্যে 219 জন হচ্ছে বাংলাদেশী। এরপর 2026-এ এখনো পর্যন্ত 269 জন ডিপোর্টেড হয়েছে, যার মধ্যে 25 জন হচ্ছে বাংলাদেশী। দ্যাট মিনস এটা দেখলে বোঝা যায় যে আপনার 2025-এ ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বেশি ডিপোর্টেড হয়েছিল, যার মধ্যে 219 জন হচ্ছে বাংলাদেশী। এবং এই বছর মোস্ট প্রবাবলি মানে বাংলাদেশি লোকজন সেকেন্ড বা থার্ড ছিল আপনার ডিপোর্টেড এর দিক দিয়ে। এখন কথা হচ্ছে যে ডিপোর্টেশনটা আসলে কেন হয়েছিল। এরা আসলে স্পেসিফিক্যালি কিছু বলে নাই, এখানে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে আনঅথরাইজড স্টে আর একটা হচ্ছে গিলটি অফ ক্রাইমস। সো আনঅথরাইজড স্টে মানে হচ্ছে যে তারা সামহাও আপনাকে ওইখানে রাখতে চাচ্ছে না। সেটা হইতে পারে আপনি কোনো রুলস ভায়োলেট করছেন, অথবা আপনার রেসিডেন্স পারমিট এক্সটেনশন হয়েছে, আপনি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করছেন, তারা অ্যাকসেপ্ট করে না, এটা একটা। আর গিলটি অফ ক্রাইম মানে আপনি কোনো ধরনের অপরাধ করছেন যেটার জন্য তারা হচ্ছে যে আপনাকে ডিপোর্ট করতেছে। এখন এখানে স্টুডেন্টদের আসলে কোন বিষয়টা মাথায় রাখতে হবে। আগে বেশ কিছু রুলস ছিল ফ্লেক্সিবল স্টুডেন্টের জন্য, বাট নতুন গভর্নমেন্ট আসার পরে সেগুলো চেঞ্জ হয়েছে, যেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি আপনারা সেগুলো মেনে না চলেন তখন দেখা যাবে যে ডিপোর্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি নর্মাল ইউনিভার্সিটিতে যান, আপনি কিন্তু চেঞ্জ করে ভোকেশনালে আসতে পারবেন না, কারণ আগে দেখা যাইতো যে নর্মাল ইউনিভার্সিটি গুলাতে টিউশন ফি বেশি, এই জন্য অনেকেই ভোকেশনালে কনভার্ট হয়ে যাইতো। বাট নতুন রুলস অনুযায়ী আপনি সেটা করতে পারবেন না। যদি করেন তখন দেখা যাবে যে মিগরি থেকে আপনাকে এটার জন্য এক্সপ্লানেশন চাইবে, এবং আপনি যদি প্রপার এক্সপ্লানেশন না দিতে পারেন তখন হচ্ছে ডিফল্ট হওয়ার পসিবিলিটি বেশি। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি প্রতি বছর সার্টেন অ্যামাউন্টের ক্রেডিট কমপ্লিট না করেন তখন হচ্ছে আপনার ডিপোর্ট হওয়ার পসিবিলিটি আছে। লেটস সে আপনার 1 বছরের ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আছে মিনিমাম 50 or 60 ক্রেডিট কমপ্লিট করতে হবে। যদি আপনি না করেন তখন হচ্ছে যে মিগরি থেকে হয়তো আপনাকে লেটার দিবে, এবং আপনি যদি প্রপার এক্সপ্লানেশন না দিতে পারেন তখন হচ্ছে যে আপনার ডিপোর্ট হওয়ার পসিবিলিটি থাকে অনেক। 3 নাম্বার হচ্ছে যে আগের রুলস এমন ছিল, আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা অবস্থায় আপনি যদি কোনো জব পাইতেন আপনি জবে চলে যাইতে পারতেন, বাট নতুন রুলস অনুযায়ী আপনি সেটা কিন্তু করতে পারবেন না। যদি করেন হয়তো মিগরি থেকে এক্সপ্লানেশন চাইবে এবং আপনাকে ডিপোর্ট করতে পারে। এবং 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি টাইমলি টিউশন ফি না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিপোর্ট হওয়ার পসিবিলিটি আছে। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি হচ্ছে এই ডিপোর্টেশনের লিঙ্কটা অ্যাড করে দেবো, আপনারা চাইলে ওইখানে যেয়ে দেখে নিতে পারেন, তাহলে আরো ক্লিয়ার আইডিয়া পাইতে পারেন যে আসলে আরো কোন কোন ক্যাটাগরিতে মানুষজন ডিপোর্টেড হচ্ছে।